জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল দেশবাসী। ৭১-এর এদিন দেশ যখন মুক্তির দ্বার প্রান্তে, তখন দেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করা হয়। সেই দিনটিকে স্মরণ করে ভোরের আলো ফোটার সাথে সাথে রায়ের বাজার বধ্যভূমিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। তবে এবার ভিড় ছিল তুলনামূলক কম। বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধা শূন্য করতে সপ্তাহ জুড়ে যে ঘৃণ্য হত্যাযজ্ঞ চালিয়েছিল হানাদার বাহিনী, সেই ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়াস প্রজন্ম থেকে প্রজন্মে। সন্তানকে সাথে নিয়ে যারা এসেছেন তারা বলেন, দেশের কল্যাণে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর বিকৃত ইতিহাস ছড়িয়ে না দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধাদের। পিতা হিসেবে আমার ওই জায়গাটা তো জাগ্রত করে দিতে হবে, তাকে সেই সুযোগটা দিতে হবে, তাকে আমাকে দেখাতে হবে যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের দেশের এই সামনের দিকে এগিয়ে চলা, এগুলো তো তার মধ্যে জাগ্রত করা পিতা হিসেবে আমার দায়িত্ব বলে মনে করি। এজন্য তাদেরকে আমি এনেছি। এখানে অনেক মানুষ শহীদ হয়, আমরা এখানে সেই শহীদ হওয়া মানুষদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই এসেছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের নতুন প্রজন্মকে আমরা গড়ে উঠি। মহামার যুদ্ধ করিয়া আমরা যে স্বাধীনতার যে স্বাদটা আমরা ভোগ করছিলাম, কিন্তু এই স্বাদটা এখন আমরা নাই। শহীদ বুদ্ধিজীবী দিবসের শুরুতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর কিছুক্ষণ পরেই শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানোর পর তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে তার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। ৫৪ বছর আগে, দেশ স্বাধীনের ঠিক ২ দিন আগে, দখলদার বাহিনীর স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখক সহ এদেশের প্রায় ২ শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রোববার সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিং করা হচ্ছে। যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। এছাড়া এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ প্রায় সবগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। আমরা মনে করি
এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয়, বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায়, আমরা যেন আজাদির লড়াইটা চালিয়ে যেতে পারি। উন্নত চিকিৎসার জন্য ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। বিদেশে উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রেস উইং জানায়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ব্রিফিংয়ে তিনি জানান, হামলাকারী দুইজন হলো ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল গুলি করে আর আলমগীর বাইক চালাচ্ছিলেন। তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সাথে বিজিবিকেও সতর্ক করা হয়েছে। দেশের কোনো ইমিগ্রেশন দিয়ে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত ফয়সালের কাছে স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস সহ 3 জনকেই পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ। ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে গোয়েন্দা সংস্থা অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে ইনকলাব মঞ্চ। এ সময় হত্যাচেষ্টাকারীরা ভারতে পালিয়ে গেলে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। রোববার রাতে এভারকেয়ারের সামনে ব্রিফিংয়ে কথা জানান ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আগামীকালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই 2 জনেরই পদত্যাগ দাবি করছি। যদি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে, এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না।
যারা আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে গুলশানের একটি হোটেলে বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্টজন নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশার শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। পানি, যানজট, নারী ও প্রান্তিক পর্যায়ের কৃষক সহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে নজর দিতে হবে। এ সময় দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় 2.5 কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে, যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি। 3 কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে যদি স্ট্যাটিস্টিক কারেক্ট হয়ে থাকে। হিসাব করলে গড়ে 1 থেকে 1.5 লিটার পানি আমরা পাচ্ছি। এর ভয়াবহতাটা আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি, কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে। একজন কৃষক যে সারা জীবন সেই সাপোর্টটা পাবে, নট দ্যাট তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত করা হবে। এখন কোন ধরনের কৃষককে করা হবে? কয়েক রকমের কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র আছে, মাঝারি আছে, বৃহৎ কৃষক আছে। আমরা প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক পর্যন্ত আপাতত যাব। আমাদের হিসাব বলে তাকে যদি কন্টিনিউস 5 থেকে 7 বছর আমরা সাপোর্টটা দিতে পারি, প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষকে পরিণত হবার সম্ভাবনা প্রচুর, ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক হবার সম্ভাবনা প্রচুর। যদি তার জমির পরিমাণ নাও বাড়ে, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয়ে ধীরে ধীরে উঠতে পারবে। নির্বাচন বানচাল ও ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে চেনা দুটি প্রতিপক্ষ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মত দলটির শীর্ষ নেতাদের। তবে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বুদ্ধিবৃত্তিকভাবে বিকশিত বাংলাদেশ গড়তে চায় দলটি। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আলোচনা সভায় নির্বাচন ইস্যুতে নানা ষড়যন্ত্রে উদ্বেগ জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বলেন, ধর্মভিত্তিক রাজনীতিতে বিএনপি কখনো বিশ্বাস করেনি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আলোচনা সভায় বুদ্ধিভিত্তিক বিকশিত বাংলাদেশ গড়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ভিত্তিক প্রজন্ম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় ঢাকা কাঁপিয়ে আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন বলেও জানান বিএনপি মহাসচিব। ন্যাশনাল ইন্টেলিজেন্সের গ্রোথের ক্রাইসিস হয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে এখন উত্তরণ ঘটাতে হবে। সেটা ঘটাতে পারলেই কেবল আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ উপহার দিতে পারব। 71-এর 14 ডিসেম্বরে এই বিনাশ অত্যন্ত নির্মম ছিল, খুনের মাধ্যমে, হত্যার মাধ্যমে। এর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ডের দিনটা ইতিহাসের অংশ হয়ে গেছে। জামায়াতকে ঢালাওভাবে জড়িয়ে বয়ান তৈরির উদ্দেশ্যেই গেল 54 বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গোয়েন্দা ব্যর্থতার সুযোগে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। রোববার বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বুদ্ধিজীবীদের জাতীয় সূর্য সন্তান উল্লেখ করে পরওয়ার বলেন, 1965 সালে পরাজয়ের বদলা নিতে 71 সালে ভারত এই যুদ্ধে অংশ নেয় এবং এই দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে, তাদের আধিপত্য যেন বাধা দিতে না পারে, সেজন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল। চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সেই তথ্য থাকার কারণে তাকে গুম করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এ সময় গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন পরওয়ার। এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে
ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। ভারতে অবস্থান করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত চাওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনাকে। রোববার দুপুরে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়। শেখ হাসিনাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ব্যক্তিরা আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এই ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। এছাড়া শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে দেশটির সরকারের সহযোগিতা চাওয়া হয়। ভারতের মাটি থেকে উস্কানির বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে, ধারাবাহিকভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে। এ সময় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করে ভারত। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে বিচার শুরু আদেশের তারিখ 18 ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া টিএফআই সেলে গুমের মামলায় আদেশের জন্য আগামী 21 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। রোববার গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 3 মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। এসব মামলার আসামি 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা সেনা কর্মকর্তা গুমের ঘটনায় নির্দোষ বলে দাবি করেন। এদিকে জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে গঠনের পরবর্তী শুনানির দিন 21 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আইন অ্যাজাম্পশনের উপরে চলে না, দেয়ার শ্যাল হ্যাভ টু বি এ স্পেসিফিসিটি অফ টাইম। এটা এই চার্জশিটে ছিল না। 2 নম্বর হলো প্রক্সিমিটি অফ প্লেস। প্লেস হিসাবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলাদেশ প্লেস অফ অকারেন্স হইতে পারে না। সুতরাং প্রক্সিমিটি অফ প্লেস এটা এখানে প্রমাণিত হয় নাই। ওনারা শুধু অ্যাবডাকশনের উপরে আর্গুমেন্ট করছেন, কনফাইনমেন্ট এবং টর্চারের উপরে ওনারা আর্গুমেন্ট করছেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে সেটাই দেখানো হয়েছে যে এই 4টি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন। সাংবিধানিক প্রতিশ্রুতি সত্ত্বেও বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিচার বিভাগকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব মুক্ত রাখতে বিচারকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান প্রধান বিচারপতি। আমরা যদি ভেবে থাকি যে বিচারপ্রার্থী জনগণের প্রতি অবহেলা করেও বিচার বিভাগ তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে, তাহলে আমরা প্রকৃত অর্থেই এখনো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছি। যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিধি অনুযায়ী ভোট গ্রহণের 3 সপ্তাহ আগে থেকে শুরুর 48 ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। চিঠিতে বলা হয়, এই সময়সীমার বাইরে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করে জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন এবং ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি নিতে হবে। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই বক্তব্যে সাংঘর্ষিক কথা বলেছেন নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একদিকে নির্বাচন ঘিরে চোরাগুপ্তা হামলার শঙ্কা করলেও অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। রোববার বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনা কমিশনের নজরে রয়েছে। যেসব চিহ্নিত সন্ত্রাসীরা জামিনে আছে তাদের ব্যাপারে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দোষারোপ বন্ধ করার আহ্বানও জানান ইসি সানাউল্লাহ। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত, সরকার অবহিত। আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন যে কোনো ঘটনারই তো একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নির্বাচনের উপর থাকবেই, থাকাটা অস্বাভাবিক নয় এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নির্বাচনের উপর প্রভাব ফেলবে। সুতরাং সেটাও আমাদেরকে আমলে নিতে হচ্ছে। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দীর্ঘদিন সড়ক ভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ায় অবহেলিত থেকে গেছে রেল ও নৌপথ। সাশ্রয়ী ও পরিবেশগত দিক বজায় রেখে যোগাযোগ ব্যবস্থায় নতুন কৌশলগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত পরিবহন সেক্টরের জাতীয় সম্মিলিত বহুমাধ্যম ভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় তিনি এই মন্তব্য করেন। নদী দখল করা সোজা, মানে দখল করার প্রবণতা থাকবে, নদী উদ্ধার করা অনেক কঠিন। নতুন রাস্তা নতুন রেলওয়ে বেশি বানাতে না হলেও আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যেইটুকু বানাই সেটুকু রক্ষণাবেক্ষণ করি না। এবং এখানে বারবার বলা হয়েছে যে এগুলো রাস্তাঘাট রেলওয়ে এগুলো অনেক উন্নততর করতে হবে। সংঘাত কবলিত সুদানে 6 বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানির জন্য দায়ী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলার জন্য সুদানের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার স্থানীয় সময় বিকেল 3:45টার দিকে আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, যার বাড়ি নাটোরে, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, বাড়ি কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজা, যার বাড়ি রাজবাড়ী, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যার বাড়ি কিশোরগঞ্জ, লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, যার বাড়ি গাইবান্ধা। আহত হন আরও 8 জন। গুরুতর আহত সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অস্ত্রোপচার শেষে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। শঙ্কামুক্ত বাকিরা হামলার জন্য সুদানের সেনাবাহিনী সরাসরি RSFকে দায়ী করলেও টেলিগ্রামে বিবৃতি দিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেছে আধা সামরিক গোষ্ঠীটি। এই ঘটনার নিন্দা ও দোষীদের বিচারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে সুদানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশি সেনাবাহিনীর 6 সদস্যের গ্রামের বাড়িতে শোক নেমে এসেছে। প্রিয়জন নিহতের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দুপুরে নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়ায় কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ তৈরি হয়। স্বজনরা জানান, শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার মাত্র 1 মাস 8 দিনের মাথায় সুদানের আবেই এলাকায় হামলায় নিহত হন মাসুদ রানা। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। একমাত্র কন্যাকে রেখে চিরবিদায় নেন এই সেনা সদস্য। অন্যদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে নিহত জাহাঙ্গীর আলমের পরিবারও শোকাহত। গত 7 নভেম্বর সুদানে মিশনে যান তিনি।
দায়িত্ব পালনকালে হামলায় নিহত হন 1 মাস 7 দিনের মাথায়। শোকে কাতর স্ত্রী ও তার 3 বছরের এক শিশু। এই ঘটনায় আহত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান এবং সৈনিক মোহাম্মদ মানাজির আহসান সহ আরও 8 সেনা সদস্য। ছেলে তো আমার কিছু নাই, কারণ আমার ছেলে তো আমার চালাইছে, টিয়া পয়সা দিছে, ডাকছে, খুব সুন্দর ডাকছে আমার আব্বা। আমি তো বাইতে আমি আর দুদিন নাই, তো আমার ছেলেটা দেখে নাই, আমার বাতি দাঁড়ে। ও আমাদের আধা ঘন্টা সময় নিয়েছে রেস্ট করার জন্য, তারপরে আমার ফোন ব্যাক করবে ডিউটি যাওয়ার আগে। আধা ঘন্টা শেষ হচ্ছে না, আমি কি করব? নাবিল গ্রুপের কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে 1008 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 38 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য দেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া 4 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে বাংলা টিভির এমডি সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধেও দুদক মামলা করেছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারে 710 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপে পড়ে 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া রোববার এই নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে দাবি করা হয়। নোটিশে সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে 15 দিনের মধ্যে পরিত্যক্ত সব নলকূপ চিহ্নিত করে জরিপ, রাষ্ট্রীয় ব্যয়ে ভরাট বা স্থায়ীভাবে বন্ধ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় রাজশাহী বিভাগের কমিশনার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বিএডিসিকে আগামী 18 ডিসেম্বরের মধ্যে বিভাগীয় আওতাধীন 8 জেলার গভীর নলকূপের তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 15 জনকে পশ্চিম করেছে বিএসএফ। রোববার ভোরে 16 বিজিবি ব্যাটালিয়ন বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে 4 জন পুরুষ, 9 জন নারী ও 2 জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, খুলনা, যশোর ও নড়াইলের বিভিন্ন উপজেলায়। আটককৃতরা প্রায় 2 বছর আগে বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে ভারতে যায়। পরিচয় ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বরিশালের রূপাতলী এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালত। বিকেলে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পোড়া তেল ব্যবহার, খাবারের রং মেশানো, বিএসটিআই এর অনুমোদনবিহীন পণ্য ব্যবহারের অভিযোগে 2 রেস্টুরেন্টকে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নামিদামি ব্র্যান্ডের লোগো নকল করে সাবান উৎপাদনের একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। দুপুরে বিএসটিআই ও র্যাব ৭-এর যৌথ অভিযানে কারখানাটি সিলগালা করা হয়। র্যাব জানায়, এই কারখানায় রাতের আধারে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সলিড সাবান, লাইফ বয় ও ডেটল সাবানের আদলে নকল সাবান তৈরি করা হতো। ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি এসব নিম্নমানের সাবান স্থানীয় বাজারে কম দামে সরবরাহ করা হচ্ছিল। র্যাবের দাবি, এসব সাবান ব্যবহারে ত্বকের অ্যালার্জি, চুলকানি, র্যাশ, সংক্রমণ সহ দীর্ঘদিনের চর্মরোগের ঝুঁকি রয়েছে। অভিযানের সময় সাবান তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও বিপুল পরিমাণ প্রস্তুত সাবান জব্দ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় কারখানাটি সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। পঞ্চগড় পৌরসভায় স্থাপন করা হয়েছে সোলার স্ট্রিট লাইট। এতে অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকা। সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পৌরবাসী। সম্প্রতি শহরতলির মানুষের দাবির প্রেক্ষিতে সোলার স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭৬টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছেন তিনি। এর মধ্যে অন্ধকারে আলোর দেখা পেয়েছেন পৌরসভার সুবিধা বঞ্চিত মানুষ। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আলো পেয়ে খুশি পৌর এলাকার বাসিন্দারা। এতে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের কিশোর কিশোরীদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 রিয়েলিটি শো হতে যাচ্ছে। রোববার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হক। এই রিয়েলিটি শো পরিচালনা করবেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমগণ। এ সময় টিকে গ্রুপের পরিচালক জানান, পবিত্র কোরআন চর্চায় পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। অভিজ্ঞ বিচারক এবং আলেমগণের বিবেচনায় সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবে। আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব। একমাত্র অলৌকিক গ্রন্থ যেটা যুগকে যুগ ধরে এই হাফেজদের মাধ্যমে এটা কিন্তু সংরক্ষিত হতে থাকবে, কেমন পর্যন্ত চলবে। সো এটা একটা বিরাট উপলব্ধির জায়গা। তো আমরা শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম থেকে না, আমরা উপলব্ধি করি যে একটা বিশেষ আল্লাহ রহমত প্রদত্ত কমিউনিটি এবং একমাত্র দলগ্রন্থ যেটা কমপ্লিটলি নির্ভুলভাবে মুখস্থ করা সম্ভব, অন্য কোনো কিছু কিন্তু সম্ভব। তো এই কমিউনিটিটাকে যদি আমরা নার্সিং করতে পারি, কোনোভাবে তাদের সাথে সংযোগ করতে পারি, আল্লাহ হয়তো এটা রুসিলা আমাদেরকে নাজাত দিতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 12 জন। এদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় বন্ডাই বিচের কাছে একটি ব্রিজের ওপর থেকে লোকজনের ওপর এলোপাথারি গুলি ছুটছে দুই বন্দুকধারী। এতেই মূলত হতাহতের ঘটনা ঘটে। ইহুদিদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ান পুলিশের। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আহত অবস্থায় আটক করে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 50টির বেশি গুলির শব্দ শুনেছেন তারা। এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকার পতনের 3 মাসের বেশি সময় পর শনিবার তার দল কমিউনিস্ট পার্টির এক সমাবেশে অংশ নিয়ে এই দাবি জানান তিনি। পুলিশ জানায়, রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে সমাবেশটিতে অংশ নেয় 70,000 মানুষ। যদিও আয়োজকদের দাবি 3 লাখ মানুষ উপস্থিত ছিলেন সমাবেশে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেনজি বিক্ষোভে দেশের শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর এটাই হিমালয়ান দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ।
ভাষণের এক পর্যায়ে ওলি বলেন, দুর্নীতি বিরোধী আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়ার পর নিজেই পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন তিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের উচিত পার্লামেন্ট পুনরুদ্ধার করা। কারফিউ ভেঙে রাজপথে নামা ক্রুদ্ধ তরুণদের বিক্ষোভের জেরে গেল 9 সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হন ওলি। বিক্ষোভের প্রথম দিনই পুলিশের সাথে সংঘাতে প্রাণ যায় কমপক্ষে 19 জনের। কম্বোডিয়ার সঙ্গে তীব্র সংঘাতের জেরে নিজেদের সীমান্তবর্তী ত্রয়াত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। এদিকে রক্তক্ষয়ী সংঘাত তীব্র হয় থাইল্যান্ডের সাথে থাকা একটি সীমান্ত বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। গেল শুক্রবার ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা উপেক্ষা করে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। গেল এক সপ্তাহের সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 34 জনে, আহত কয়েকশো, বাস্তুচ্যুত 7 লাখের বেশি মানুষ। বিতর্কিত অঞ্চল থেকে কম্বোডিয়ার সেনা প্রত্যাহার এবং ল্যান্ডমাইন না সরালে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি থাইল্যান্ডের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শনিবার গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। রায়েদ সাদ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলেও দাবি করা হচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শনিবারের ওই হামলায় হামাসের 4 সদস্য নিহত ও অন্তত 25 জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কিনা হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। 10 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 800 বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবারে খেলার খবর। শুরুতেই অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। সোমবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টায়। গ্রুপ বিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এক ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। আগের ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেটের রোমাঞ্চকর জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল সবুজের শিবিরে। ব্যাটিংয়ে জাওয়াদ আবরারের ব্যাটে এসেছে দলের সর্বোচ্চ 96 রান। সঙ্গে রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিমের ছিল গুরুত্বপূর্ণ অবদান। বোলিংয়ে এখন পর্যন্ত দলের সফলতম বোলার শাহরিয়ার আহমেদ। অন্যদিকে নেপাল অনূর্ধ্ব-19 দল কঠিন সময় পার করছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 82 রানে অল আউট হয়ে 8 উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। টুর্নামেন্টে এখনও খুঁজছে ছন্দ। সব মিলিয়ে কাগজে কলমে এগিয়ে বাংলাদেশ। তবে যুবাদের ক্রিকেটে চমক আসতেই পারে। জয় ধরে রাখতে চাইবে বাংলাদেশ। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লড়াই নেপালের। দুবাইয়ে রোববার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের এ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে 90 রানে হারিয়েছে ভারত। বৃষ্টি বাধায় 49 ওভারে নেমে আসা ম্যাচে 240 রানে অল আউট হয় তারা। জবাবের লক্ষ্য তারা 150 রানে থামে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশীকে হারায় ভারত। আগ্রাসী শুরু করা আয়ুষও খেলতে পারেননি বড় ইনিংস। 3 ছক্কা ও 4টি চারে 25 বলে করেন 38 রান। 3-এ নেমে 1 ছক্কা ও 12 চারে 88 বলে 85 রান করেন অ্যারন। 7-এ নেমে দ্বিতীয় সর্বোচ্চ 46 রান করেন কানিস্কো চৌহান। পাকিস্তানের বোলারদের মধ্যে 3টি করে উইকেট নেন মোহাম্মদ সায়াম ও আব্দুল সুবহান। রান তাড়ায় পাকিস্তানের শুরুটাও হয় দুঃস্বপ্নের মতো। 30 রানে 4 উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেন তারা। সতীর্থদের আসা যাওয়ার মাঝেই লড়াই চালিয়ে যান হুজাইফা আহসান। 6-এ নেমে 2 ছক্কা ও 9 চারে 70 রান করেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে 16 রান খরচায় 3 উইকেট নেন পেসার দীপেশ দিভেন্দ্রন। অফ স্পিনার কানিস্কোও শিকার করেন 3 উইকেট। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে বাফুফে অনূর্ধ্ব 17 জাতীয় চ্যাম্পিয়নশিপ। এই উপলক্ষে রোববার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্দেশ্য, বাজেট সহ নানান বিষয়ে কথা বলেছেন বাফুফে কর্তারা। আগামী 4 বছর পরে আমাদের একটা পাইপলাইন তৈরি করার চেষ্টা করতেছি। আগামী 4 বছর পরে আমাদের ন্যাশনাল টিমে পর্যাপ্ত পরিমাণের ট্যালেন্ট প্লেয়াররা খেলতে পারবে, সেটাই আমাদের টার্গেট। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।